ধনী হতে কে না চায় ইয়ার? সবাই চায় ধনী হতে। কে না চায়? যে আমার কাছে একটা ফরচুনার থাকুক, আমার কাছে একটা বড় বাড়ি থাকুক, আমি দেশ-বিদেশ ট্যুর করে বেড়াই, বিভিন্ন ধরনের ট্রিপে যাই। সবাই চায়। কিন্তু কতজন হতে পারে রিচ? মেবি 1%। আর দেখো এই সময়ে বসে ২০২৫ সালে বসে ধনী হওয়া বা রিচ হওয়া এমন কিছু টাফ ব্যাপার নয়। ধনী হওয়ার জন্য জাস্ট কয়েকটা জিনিস ডিসিপ্লিন ভাবে যদি ফলো করা যায়, তাহলে কিন্তু 10 থেকে 12 বছরের মধ্যে যে কোনো ব্যক্তি, হ্যাঁ, যে কোনো ব্যক্তি ধনী হতেই পারে। সবার প্রথমে কি করতে হবে? একটা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বানাতে হবে। প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া কোনো ব্যক্তি কখনো রিচ হতে পারেও নি, আর ভবিষ্যতে পারবেও নি। যে 99% ব্যক্তি এখনো একই জায়গায় পড়ে আছে, যারা রিচ হতেই পারছে না, তাদের কিন্তু রিচ না হওয়ার একটাই কারণ, প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেই। তারা ডিসিপ্লিন ভাবে কোনো জিনিসটাই করেনি, সেই জন্য তারা একই জায়গাতে পড়ে রয়েছে বস। আর হ্যাঁ, আমি টেবিল চাপড়ে বলে দিচ্ছি এই ভিডিওতে আমি যে 5টা স্টেপের কথা বলবো, সেই স্টেপগুলো যদি কোনো ব্যক্তি ফলো করে, তো অবভিয়াসলি সে 10 থেকে 15 বছরের মধ্যে রিচ হবেই হবে। হ্যাঁ, এটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি বস। তো চলো সেরকমই একটা সহজ সরল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তোমাদেরকে বোঝাই, যেইগুলো ফলো করলেই তুমিও কিন্তু কয়েক বছরের মধ্যেই হয়ে উঠতে পারবে রিচ। ফার্স্ট, এমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, আমাদের মধ্যেই 95% মানুষ এমার্জেন্সি ফান্ড জিনিসটা কি সেই কনসেপ্টটাই বোঝে না, আর সেই জিনিসটাই জানে না যে কোনটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। আর দেখো, যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে গেলে অবশ্যই তোমার প্রথমেই ফলো করতে হবে এমার্জেন্সি ফান্ডের যে রুলসটা রয়েছে সেটাকে। এমার্জেন্সি ফান্ড কি, তার জন্য তোমাকে জানতে হবে তোমার এক মাসের খরচ কত, অর্থাৎ রুম ভাড়া, ইলেকট্রিক বিল, মোবাইলের বিল, পেট্রোল বিল, দোকান বাজার, হাট বাজার, ছেলে মেয়েদের পেছনে খরচ, সমস্ত কিছু নিয়ে এক মাসে তোমার যেই টাকাটা খরচ হয় সেই টাকাটা হিসাব করে নিয়ে তাকে 6 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ পরবর্তী 6 মাসে তোমার যেই খরচটা আসবে সেই খরচটা তোমাকে কিন্তু অবশ্যই তোমার সেভিং অ্যাকাউন্টে রাখতেই হবে, যেটা হবে তোমার এমার্জেন্সি ফান্ড। যদি কোনো কারণে তুমি এখন যে জব করছো সেই জব চলে যায়, বা তুমি এখন যেই কাজের সঙ্গে যুক্ত আছো সেই কাজ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তো তুমি পরবর্তী 6 মাস টাইমটা পাও অন্য একটা কাজ খোঁজার জন্য। আর ওই যে এমার্জেন্সি ফান্ড তুমি যেটাকে ব্যাংকে রাখলে, ওই টাকাটা সেই 6 মাস কাজ করবে তোমার সংসার চালানোর জন্য, তোমার সার্ভাইভ করার জন্য। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর প্রথম স্টেপ হলো এমার্জেন্সি ফান্ড। তো অবশ্যই নিজের এমার্জেন্সি ফান্ড আগে জমা করে রাখো নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। সেকেন্ড, লোন। হ্যাঁ, আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা লোনের ভরসায় চলছে, বা যাদের জীবনটাই যুক্ত হয়ে গেছে রোলিং সাইকেলে লোনের সঙ্গে। একটা লোন নিয়ে পরের লোন শোধ, আবার একটা লোন নিয়ে সেই লোনটা শোধ, এই করে করে জীবন সাইকেল চলছে। প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফলো করতে গেলে অবশ্যই তোমাদেরকে লোন থেকে দূরে থাকতে হবে। তো দেখো, লোন সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে গুড লোন, যেখানে তোমাকে 6 থেকে 8% ইন্টারেস্ট পে করতে হয়। সেটা কোথায় হয়? হোম লোনের ক্ষেত্রে। হ্যাঁ, যে ব্যক্তি সামর্থ্য আছে লোন পে করার টাইমে, সেই ব্যক্তি নিতে পারে হোম লোন, এটা গুড লোন বলে মানা হয় বা গুড লোন বলে ধরা হয়। আর একটা হয় কি ব্যাড লোন। হ্যাঁ, আমরা ফাইন্যান্সের ভাষায় এটাকে ব্যাড লোন বলি, যেখানে তোমাদেরকে 15 থেকে 18% বা 20 থেকে 25% ইন্টারেস্ট পে করতে হয়। সেটা পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন, এক্সেট্রা এক্সেট্রা যেগুলো হয়। তো সেইখানে যে সমস্ত ব্যক্তি এই সমস্ত ব্যাড লোনের চক্করে পড়ে যাবে, তার কিন্তু ফাইন্যান্স আগেই বিগড়ে যাবে বস। তো এই সমস্ত ধরনের ব্যাড লোন থেকে নিজেদেরকে অবশ্যই যতটা পারবে দূরে রাখো। কেননা দেখো, 15 থেকে 18% ইন্টারেস্ট পে করা মানে কি হচ্ছে, আমাদের স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড আমার দিকে যে রিটার্নটা দেয় তার থেকেও বেশি ইন্টারেস্ট আমরা তো আগেই পে করে দিচ্ছি। তো কোনোভাবেই কিন্তু আমরা অন্য কোনো অ্যাসেট ক্লাস থেকে এর বেশি ইন্টারেস্ট আনতে পারবো না। যার কারণে কি হবে, আমরা অন্য জায়গা থেকে হয়তো 8% 10% কামাবো, আর আমাদের যে আগে থেকে লোন নেওয়া আছে সেই লোনের বিয়াজ ভরতে চলে যাবে আমাদের 15 থেকে 18%। তো ব্যাড লোন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এইটা হলো সেকেন্ড স্টেপ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর। এবার বলি 3 নম্বর স্টেপ, যেটা হলো ইন্স্যুরেন্স। হ্যাঁ, এটাই হয়তো সব থেকে পপুলার এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অপশন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর। আর 95% মানুষ এই জায়গাতেই ভুল করে। আমাদের পশ্চিমবাংলার এখনো 95% মানুষ জানেই না কোনটা ইন্স্যুরেন্স, কোনটা ইনভেস্টমেন্ট। তাই হয়তো হবে আমাদের কাছে যে সমস্ত পলিসিগুলো রয়েছে এইগুলোই আমাদের জন্য ইনভেস্টমেন্ট। না না, ওইগুলো ইনভেস্টমেন্টও নয়, ওইগুলো ইন্স্যুরেন্সও নয়, ওইগুলো হচ্ছে বেকার জিনিস। শুধুমাত্র তোমাদের এজেন্টরা তাদের কমিশনের চক্করে পড়ে তোমাদেরকে ওইগুলো চিপকে দিয়ে চলে গেছে। না তোমরা এখান থেকে পাবে একটা প্রপার ইন্স্যুরেন্স,
না পাবে ওখান থেকে একটা প্রপার ইনভেস্টমেন্ট। তো প্রপার ইন্স্যুরেন্স বলতে কি, দেখো ইন্স্যুরেন্স সাধারণত দুই প্রকারের হয়, আর প্রত্যেকটা ফ্যামিলির কাছে এই দুটো ইন্স্যুরেন্স থাকাটা মাস্ট। হ্যাঁ মাস্ট। প্রথম হলো একটা হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ যদি কোনো কারণে তোমাদের কোনো ফ্যামিলি কোনো মেম্বারকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, সেখানে চিকিৎসা করাতে হয়, তার খরচটা যাতে তোমার নিজের পকেট থেকে পে না করতে হয়। এমনটা না হয় বাবার জমি বিক্রি করে হসপিটালের বিল পে করা হচ্ছে, বা মায়ের গয়না বিক্রি করে বউয়ের গয়না বিক্রি করে হসপিটালের বিল পে করা হচ্ছে। না না, এটা নয়। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু ওই জায়গাতেই কাজ দেবে। যখনই তুমি কোনো একটা হেলথ ইন্স্যুরেন্সের পলিসি নেবে ফ্যামিলির সকলের নামে, তখন কি হবে, যে কোনো মেম্বার যদি হসপিটালে অ্যাডমিট হয় তো সেখানের সমস্ত খরচা কিন্তু ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। তোমার পকেট থেকে কিন্তু একটা টাকাও খরচা হবে না বস। হ্যাঁ, আর এই জন্যই হেলথ ইন্স্যুরেন্স এতটা ইম্পর্টেন্ট, আর ফ্যামিলি সবার কাছেই হেলথ ইন্স্যুরেন্স থাকাটা খুবই জরুরি। এবার বলি 2 নম্বর ইন্স্যুরেন্স, যাকে বলা হয় পিওর টার্ম ইন্স্যুরেন্স। হ্যাঁ, পিওর টার্ম ইন্স্যুরেন্স প্রত্যেক ফ্যামিলিতে একটা করেই থাকা উচিত। সবার কাছে কিন্তু নয়, ছেলের নামে একটা, বউয়ের নামে একটা, বাবার নামে একটা, মায়ের নামে একটা, না না, এটা ভুল। টার্ম ইন্স্যুরেন্স তারই থাকা উচিত ফ্যামিলির যিনি আর্নিং মেম্বার, অর্থাৎ যার ইনকামের টাকায় সংসারটা চলে, যার কিছু হয়ে গেলে সংসারটা ভেসে যাবে, পথে বসে যাবে, একমাত্র তারই পিওর টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তাও কতটা অ্যামাউন্টের, ওই ব্যক্তি বছরে যত টাকা ইনকাম করেন তার 20 টাইমস, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বছরে 5 লক্ষ টাকা ইনকাম করে, তো ওই ব্যক্তির নামে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকতে হবে, বা 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। আর 1 কোটি টাকার ইন্স্যুরেন্স শুনে যেমন না ভুলেও ভেবো না যে এর জন্য অনেক টাকা আমাদেরকে প্রিমিয়াম পে করতে হবে, না না। তোমাদের বয়স যদি 25 থেকে 30-এর মধ্যে হয়, যদি আমার মতো ইয়ং হও তোমরা, তো মাত্র 8 থেকে 10 হাজার টাকা যদি বছরে পে করো, 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর পথে চলতে গেলে তোমাকে অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখতেই হবে। আর ভুল করেও কিন্তু কোনো ধরনের ইউলিপ আর এন্ডিওমেন্ট প্ল্যান কখনোই নেবে না, যেখানে তোমাদেরকে প্রমিস করা হবে 50,000 40,000 টাকা করে প্রত্যেক বছর পে করে করে যাও, 15 বছরের পর তুমি এত টাকা পেয়ে যাবে। ওটা ইন্স্যুরেন্স নয়, ওইগুলো এন্ডোমেন্ট আর ইউলিপ। ওখান থেকে তোমার কিছু ফায়দা হবে না, ফায়দা হবে তোমার এজেন্টের। আমি বারবার বলি ইউলিপ আর এন্ডোমেন্ট এগুলো থেকে তোমরা দূরে থাকো। এবার বলি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো তোমার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, কতটা করতে হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার গোল, অর্থাৎ তোমার লক্ষ্য কত দূর। তুমি 1 কোটি টাকার মালিক হতে চাও, তুমি 50 লক্ষ টাকার মালিক হতে চাও, তুমি 10 কোটি টাকার মালিক হতে চাও, যেমন তোমার গোল হবে সেই হিসেবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো দেখো আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য অনেক অপশন করা রয়েছে, গোল্ড, রিয়েল এস্টেট, বন্ডস, ইকুইটি। চারটের মধ্যে আমার সব থেকে ফেভারিট দুটি অ্যাসেট ক্লাস হলো গোল্ড এবং ইকুইটি। আর গোল্ডে ইনভেস্টমেন্ট করতে বলছি মানে এই নয় জুয়েলারির দোকানে গিয়ে সোনার গয়না কিনে নিয়ে চলে আসবে, না না, ওটা ভুল। সোনার গয়না কিনলেই কিন্তু ঠকবে। কেননা যখনই কোনো সোনার গয়না তোমরা কিনতে যাবে, সেটা নেকলেস হোক, হাতের ব্রেসলেট হোক, গলার চেন হোক, কানের ইয়ারিংস হোক, যাই কিনতে যাও না কেন, সেখানে তোমাদেরকে 15 থেকে 20% মজুরি বা মেকিং চার্জ পে করতে হবে। তার উপরে আবার পে করতে হবে 3% জিএসটি। তো বেরিয়ে গেল তোমার কাছ থেকে 22-25% টাকা। সোনার দাম যদি এখান থেকে বেড়েও যায় 10% 15%, তোমার ফায়দা কি? কাঁচকলা, কিছুই নয়। কেননা তুমি তো আগেই 15% 20% দিয়েই বসে আছো মজুরিতে, তো ফায়দা আসবে কোত্থেকে? তো গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য সব থেকে বেস্ট অপশন হলো গোল্ড ইটিএফ কিংবা গোল্ড মিউচুয়াল ফান্ড। এরপর বলি আমার সব থেকে ফেভারিট অপশন ইনভেস্টমেন্ট করার জন্য, যেখানে আমি আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করে রেখেছি, সেটা হলো ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট। তো দেখো, যদি তোমরা নতুন হও স্টক মার্কেটে, এবং কিভাবে শেয়ার অ্যানালিসিস করতে হয়, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, যে কোনো কোম্পানির ফেয়ার ভ্যালুয়েশন কিভাবে বার করতে হয়, যদি তোমরা না জানো, তো অবশ্যই তোমাদের মিউচুয়াল ফান্ডের সঙ্গে যাওয়া উচিত, যেখানে একজন এক্সপার্ট তোমাদের টাকা ম্যানেজ করবে এবং তোমাদের টাকাটিকে নিয়ে ভারতবর্ষের যেগুলো খুব ভালো পারফরমেন্স করা কোম্পানি, খুব ভালো ভালো কোম্পানি, সেখানে তোমাদের টাকা ইনভেস্ট করে দেবে এবং তোমাকে মোটামুটি একটা 12 থেকে 15% কিংবা 15 থেকে 18% একটা রিটার্ন তোমাকে এনেই দেবে, যেটা কিন্তু তুমি অন্য কোনো অ্যাসেট ক্লাসে পাবে না। ফিক্সড ডিপোজিট করলে পাবে 6 থেকে 7%,
রিয়েল এস্টেটও 7 থেকে 8%, সোনাও মোটামুটি 8 থেকে 10% করে দেয় রিটার্ন। আর স্টক মার্কেট, ইকুইটি মার্কেট তোমাকে 15 থেকে 18% করে রিটার্ন এনে দিতে পারে। কিন্তু লং রানে গিয়ে 1 থেকে 2 বছরে নয়, 10 বছর কিংবা 15 বছরের একটা লং টাইম পিরিয়ডে তোমাকে অবশ্যই ওই রিটার্নটা এনে দেবেই দেবে। তো নিজের ইনভেস্টমেন্ট প্ল্যানিং এইভাবে শুরু করতেই পারো। এটা ছিল তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর 4 নম্বর স্টেপ। এইবার বলি সর্বশেষ প্ল্যান, যেটা হলো রিটায়ারমেন্ট প্ল্যান। হ্যাঁ, দেখো সময়টা কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতেও পারছি না। এই কয়েক বছর আগে দেখছিলাম আমরা ছোট ছিলাম, তারপরে আমরা যুবক হলাম, এখন নাকি সময়টা আবার কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। আর এমন করতে করতে দেখবো হয়তো কোন দিন আমাদের বয়স 50, 55, 60 বছর হয়ে গিয়েছে। তো সেই কথা মাথায় রেখে অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের রিটায়ারমেন্ট প্ল্যানিং করে রাখা অবশ্যই উচিত। হ্যাঁ, যাতে রিটায়ারমেন্টের সময় আমরা এমন একটা অ্যামাউন্ট পাই আমাদের হাতে, যেটা পেয়ে যাওয়ার পরে আমাদেরকে কোনো নেতার পিছন ধরে ধরে ছুটতে না হয় যে আমাদের একটা বার্ধক্য ভাতার কার্ড করে দাও, সরকার আমার দিকে মাসে মাসে 500 টাকা কিংবা 1000 টাকা দেবে, সেখান থেকে আমরা সংসার চালাবো। না না, সরকারের ভরসায় বসে না থেকে, কোনো নেতার ভরসায় বসে না থেকে নিজের রিটায়ারমেন্ট প্ল্যান নিজেই করো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, যদি কোনো ব্যক্তি প্রপারলি তার রিটায়ারমেন্টের কথা ভেবে কিছু কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে রাখে, তো রিটায়ারমেন্টের সময় সে এমন একটা অ্যামাউন্ট পাবে যাতে করে তার বাকি জীবনটাও আরামসে কেটে যাবে এবং নিজেদের ছেলে মেয়ে কিংবা নাতি নাতনিদের জন্য একটা ভালো কর্পাস ছেড়ে যেতে পারবে। আর এই রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করার বেস্ট অপশন হলো এনপিএস, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম, যেখানে মোটামুটি 9 থেকে 10% গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। আর এটাও কিন্তু পুরোপুরি আমাদের ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত। এখানে টাকা কমে যাওয়া, টাকা লস হয়ে যাওয়া কিন্তু কোনো রকম ব্যাপার নেই। তো যদি কোনো ব্যক্তি প্রপারলি ভাবে মাসে মাত্র 500 টাকা করেও এনপিএস এ ইনভেস্ট করে করে যায়, তাও কিন্তু তার টাকা প্রত্যেক 7 বছর অন্তর ডবল হতেই থাকবে। হ্যাঁ, প্রত্যেক 7 বছর অন্তর ডবল হতেই থাকবে এবং রিটায়ারমেন্টের সময় গিয়ে কয়েক লক্ষ টাকা কিন্তু ওই ব্যক্তি তার হাতে পেয়ে যাবে। ব্যাস, এই ছিল কয়েকটা সিম্পল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর স্টেপ। আর এই স্টেপগুলো যদি কোনো ব্যক্তি প্রপারলি ভাবে ফলো করে যায়, তো অবশ্যই সেই ব্যক্তি রিচ হবেই হবে। আর দেখো, 1 বছর 2 বছর 5 বছরে কিন্তু কখনোই রিচ হওয়া যায় না, কখনোই ধনী হওয়া যায় না। যে সমস্ত মানুষ তোমাদেরকে বলবে যে এইটা করে নাও 5 বছরের মধ্যে ধনী হয়ে যাবে, ওইটা করে নাও 2 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবে, সেগুলো কিন্তু স্ক্যাম। সেগুলো থেকে দূরে থেকো। যে কোনো ব্যক্তিকে রিচ হতে গেলে মোটামুটি 10 থেকে 15 বছরের একটা টাইম দিতেই হবে, দিতেই হবে। আর আমি যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো ফলো করা মানে তোমাকে ধনী হওয়ার পর থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই রুলসগুলো ফলো করলে তুমিও কিন্তু হবে কোটিপতি। আর এই রুলসগুলো মেনে চললেই তোমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট। ব্যাস, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এতটাই সহজ, শুধু আমাদেরকে কেউ বলে না, তাই আমরা এই সমস্ত কিছু জানি না। তো এইগুলো আমরা যেদিন থেকে জেনে যাব, আমাদের কাছে সমস্ত কিছু ভাই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জলের মতো ক্লিয়ার। তো ব্যাস, আজকে ভিডিওটা এতটুকুই ছিল বস। তো যদি টপিকটা একটু হলেও ভালো লেগে থাকে, আমার জন্য একটা লাইক করে দিও। আর যদি স্টক মার্কেট রিলেটেড আরো অন্যান্য ধরনের ভিডিও পেতে চাও, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই পারো, কারণ আমি ইনভেস্টমেন্ট নিয়ে যে সমস্ত কথাগুলো বলি সেইগুলো অন্যরা বলে না। তো আজকের জন্য বাই বাই, হ্যাপি ইনভেস্টিং।